প্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং প্রতি শনিবারের নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতিদিন আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। সাম্প্রতিক সময়ে আমরা সবথেকে বেশি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে করোনা। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটিও হচ্ছে করোনাকালে আমাদের দৈনন্দিন জীবন। আমরা নির্দিষ্ট কোনো রোগ নিয়ে কথা বলবো না, তবে এই সময়ে সাধারণ মানুষের মনে কী ধরনের চিন্তাভাবনা চলছে, তারা কতটুকু শঙ্কিত, আতঙ্কিত এবং কতটুকু তারা আসলে ভরসা পাচ্ছেন যে খুব শীঘ্রই সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে করোনাকালে দৈনন্দিন জীবন এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর জুবাইর আহমেদ, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন ও বাত ব্যথা বিশেষজ্ঞ, স্কয়ার হসপিটাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ ফাইজা, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে দেখছি সাম্প্রতিক যেই সময়টি চলছে এটি আসলে কোনো স্বাভাবিক পরিস্থিতি নয়। সবাই কিছুটা হলেও শঙ্কিত এবং আতঙ্কিত। আপনার কাছে আমি শুরুতেই যেই প্রশ্নটি রাখতে চাই, আসলে আমরা নির্দিষ্ট কোনো রোগে এখন যেতে চাই না। আপনি একই সাথে ইন্টারনাল মেডিসিন এবং বাত ব্যথা বিশেষজ্ঞ, আপনি অনেক ধরনের রোগী আসলে দেখছেন। এই প্যান্ডেমিক সিচুয়েশনে এই অনেকগুলো ধরনের রোগী আপনার কাছে আসছে, সেক্ষেত্রে আসলে তাদের দেখা বা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে কিনা, কিভাবে আপনারা এই পরিস্থিতিটা সামলাচ্ছেন বা সামলে উঠছেন? জি, ধন্যবাদ। বেসিক্যালি এখন পুরো সময়টাই তো চ্যালেঞ্জিং, এবং আমরা বলতে পারি আমরা এক ধরনের পিক স্টেজে আমরা পার করছি, এবং সেকেন্ড পিকও হয়তো এই প্রথম পিকের সাথেই মার্চ করে যাবে করোনা প্যান্ডেমিকের যে পিক, যেটা আমি বোঝাতে চাচ্ছি। তো আমরা স্কয়ার হসপিটালে ফ্রম দ্য ভেরি বিগিনিং ফেব্রুয়ারি মাস থেকেই পূর্ণ প্রস্তুতি সহকারে কিন্তু করোনা প্যান্ডেমিক মোকাবেলায় আমাদের হাসপাতাল থেকে প্রস্তুত করেছিলাম। আমাদের কর্তৃপক্ষ, ডাক্তার, নার্স এবং হেলথ কেয়ার ওয়ার্কাররা সবাই মিলে অনেকগুলো টিম গঠন করে স্কয়ার হসপিটালের মেইন বিল্ডিং এবং এক্সট্রা যে আরও দুটো বিল্ডিং আছে সেই বিল্ডিংগুলোকে মধ্যে ডিস্ট্রিবিউশন করে নেওয়া, যে মেন বিল্ডিংয়ে শুধুমাত্র নন করোনা পেশেন্ট ট্রিট হবে, করোনা ইউনিটে শুধুমাত্র করোনা পেশেন্টরা ট্রিট হবে, এবং অন্যান্য অ্যাক্সেসরিজ বিল্ডিংয়ে শিশু রোগ, স্কিন, নাক কান গলা এই ধরনের রোগের চিকিৎসা হবে। সো প্রথম থেকেই এই ধরনের একটা ডিস্ট্রিবিউশন ছিল, এবং আমাদের আলাদা কয়েকটা কর্নারও তৈরি করা হয়েছিল, ফ্লু কর্নার, ফিভার কর্নার, যাতে আমরা পেশেন্টদেরকে যাতে স্ক্রিন করতে পারি, এবং একটি অতি শক্তিশালী একটি আমাদের ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, যেটাকে আমরা ইয়ার সার্ভিস বলি, আমরা অ্যাম্বুলেন্স এবং এয়ার অ্যাম্বুলেন্স সহ। সো ক্রিটিক্যালি ইল পেশেন্টদেরকে ইমার্জেন্সির মাধ্যমে ট্রায়াজ বলি আমরা, ইনিশিয়ালি অ্যাসেস করে তাদের রিস্ক ফ্যাক্টর অ্যাসেস করেই আমরা ঠিক করেছি আমরা যে এইভাবে কোথায় ভর্তি হতে হবে, জেনারেল ওয়ার্ডে, কেবিনে, নাকি আইসিইউতে অথবা এইচডিইউতে, যারা করোনার জন্য, যাদেরকে আমরা করোনা সন্দেহ করছি। সো সন্দেহভাজন করোনা এবং কনফার্ম করোনাদেরকে আমরা কিন্তু করোনা বিল্ডিংয়েই চিকিৎসা দিচ্ছি। আর যারা ক্লিয়ার কাট নন করোনা সিমটম নিয়ে আসছে তাদেরকে কিন্তু আমরা মেইন বিল্ডিংয়ে, অথবা করোনা নেগেটিভ কোনো রিপোর্ট নিয়ে আসছে তাদেরকে আমরা মেইন বিল্ডিংয়ে তাদেরকে চিকিৎসা করছি। অবশ্যই করোনার রিপোর্টের ভ্যালিডিটি আমরা 48 আওয়ার্স ধরে নিই। আর অ্যাক্সেসরি বিল্ডিংয়ে, যেটা বললাম, আমরা অন্যান্য সাবজেক্টগুলোর ট্রিটমেন্ট নিচ্ছে। সো এবং আমাদের শক্তিশালী ডাক্তারদের টিম, যেটা মেডিসিন কনসালটেন্টের টিম, রেসপিরেটরি কনসালটেন্ট, পেডিয়াট্রিক কনসালটেন্ট, আমাদের একটা সুসংগঠিত যে টিমগুলো রয়েছে, সাথে সাথে অন্যান্য সার্ভিস যারা প্রোভাইড করেন, সার্জিক্যাল সার্ভিস, গাইনোকোলজিক্যাল সার্ভিস, পেডিয়াট্রিক সার্ভিস, পুরো টিমটাকে কিন্তু সংগঠিত করে রাখা হয়েছে। কনসালটেন্ট টিম, অ্যাসোসিয়েট কনসালটেন্ট টিম, ক্লিনিক্যাল স্টাফ, রেজিস্টার টিম এবং মেডিকেল অফিসার, নার্সিং, সিনিয়র নার্স, জুনিয়র নার্স, সবাইকে মিলে এই টিমটা। সো সুসংগঠিত একটি টিম থাকার ফলে আমাদের এই প্যান্ডেমিক মোকাবেলাটা কখনোই কোনো সমস্যা হয়নি। আর সেই সাথে যেগুলো আমরা অ্যান্সিলারি সার্ভিস বলি, যেগুলোকে অক্সিলারি সার্ভিস, আমাদের ওয়েস্ট ডিসপোজাল, ভেরি ইম্পর্টেন্ট হলো প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা। সো সবাইকে রেগুলার বেসিসে পিপি দেওয়া এবং পিপি পরিবর্তন করা, মাল্টিপল বিভিন্ন ভ্যারাইটির মাস্ক প্রোভাইড করা, কারণ এক এক ধরনের মাস্কের প্রয়োজন হয়, এবং অন্যান্য নিরাপত্তা সামগ্রী প্রোভাইড করা, সেটাও আমরা নিশ্চিত করি। এবং হাসপাতালে যেসব রোগীরা প্রবেশ করছে, রোগীর অ্যাটেন্ডেন্টরা প্রবেশ করছে, তারাও যাতে মাস্ক সহকারে প্রবেশ করে, মাস্ক না থাকলে তাদেরকে মাস্ক সংগ্রহের ব্যবস্থা করা। তো ঠিক সেইভাবেই কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং আমি দৃঢ়কণ্ঠে বলতে পারি যে আমাদের স্ট্রং ডাটাবেসও আছে, সব রোগীরাই কিন্তু আমাদের ডাটাবেসের মধ্যে অন্তর্ভুক্ত আছে, আমাদের আইটি সেইটা আছে, সার্ভিস প্রোভাইড করে। সো তার মাধ্যমে আমরা কিন্তু সব রোগীকে আমাদের একটা নেটওয়ার্কের মধ্যে রাখতে পারছি। স্ট্রং প্যাথোলজি সার্ভিস, যারা খুব দ্রুত আমাদেরকে রিপোর্ট প্রদান করছে, যদিও রোগীর বার্ডেনের কারণে অনেক সময় হয়তো রিপোর্টে 1 থেকে 2 দিন সময় লেগে যায়,
ডিউ টু লার্জ নাম্বার অফ পেশেন্টস। তো এক্ষেত্রে আমরা চেষ্টা করছি আমরা দ্রুত সার্ভিস প্রোভাইড করতে। একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের ল্যাবেও কিন্তু মেশিনগুলোকে রেগুলারলি সার্ভিসিং করা হচ্ছে, কারণ পিসিআর ল্যাবে যার মাধ্যমে কনফার্ম করি আমরা অনেক সময় করোনা পেশেন্টদের ডায়াগনোসিস, অনেক সময় মেশিন যদি কলুষিত হয়ে যায়, পলিউটেড হয়ে যায়, তাহলে দেখা যাবে সব পেশেন্টেরই টেস্ট পজিটিভ এসে যাচ্ছে। ইটস ভেরি মাচ প্যানিকিং একটা বিষয়। সো এটা সব ল্যাবকে মনে রাখতে হয় যে দ্য মেশিন শুড বি সার্ভিসড, যাতে সব রোগী যাতে ফলস পজিটিভ না হয়ে যায়, আবার ত্রুটিপূর্ণ কালেকশনের কারণে যাতে রোগীর যাতে ফলস নেগেটিভ যাতে না হয়। এই বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে। আমরা যেটা দেখছি যে সাধারণ মানুষের মধ্যে আসলে অসচেতনতাও কিছুটা আছে, যারা আসলে বাড়ি থেকে বের হতে বাধ্য হচ্ছেন বা কাজকর্মে যাচ্ছেন। শুধু আমরা মাস্কের কথা যদি বলি, সেই মাস্কটা পরাটাও কিন্তু আসলে খুব একটা নিশ্চিত করা যাচ্ছে না। এখান থেকে আপনি যেটা বলছিলেন যে নিরাপত্তা সামগ্রী সবাই ব্যবহার করছে হাসপাতালে, রোগীরা যারা আসছেন এবং রোগীর লোকের সাথে যারা আসছেন তাদেরকে আপনারা এইভাবে কি সুরক্ষা দিতে পারছেন? তারা যে ঠিকমতো মাস্ক পরবেন, তারা সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রাখবেন একজন রোগী থেকে আরেকজন রোগী, এবং একজন থেকে আরেকজনের আসলে কোনো কিছু, আমরা জানি সিমটমলেস করোনাও আছে, অনেক পেশেন্টই কিন্তু সিমটমলেস। তো সেক্ষেত্রে এই দূরত্বটাকে মেনটেন করাটা আপনাদের কাছে কি চ্যালেঞ্জিং মনে হচ্ছে কিনা বা সম্ভব মনে হচ্ছে কিনা? জি, আমরা তো অবশ্যই আমরা খেয়াল করি যে জনগণের মধ্যে বড় একটা অংশ কিন্তু এখন খুবই সচেতন। এটা খুবই পজিটিভ দিক। পৃথিবীর অন্যান্য দেশের মতোই কিন্তু আমরা আমাদের দেশের জনগণও কিন্তু এই গত 3 মাস ধরে আমি খেয়াল করছি যথেষ্ট সচেতন। যে যাই বলুক, নেগেটিভ সমালোচনা আমি কখনোই করব না, কারণ আমিও রাস্তায় বের হচ্ছি, দেখছি যে মানুষ এখন অনেক সচেতন। কিছু মানুষ অসচেতন থাকবে, এটা নিয়ে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করব, কিন্তু কোনো সোজা বাংলায় আমরা কোনো ঢালাওভাবে জাজমেন্টাল হয়ে বলবো না যে মানুষ সচেতন না। মানুষ অবশ্যই সচেতন, তবে প্রপার মাস্ক ব্যবহার করছে কিনা, প্রপার পদ্ধতিতে মাস্ক পরছে কিনা, এটা যদি সার্জিক্যাল মাস্ক হয় সে কোন দিক বাইরের দিকে দিচ্ছে, কোন দিক ভিতরের দিকে দিচ্ছে, এটা ওয়েল ফিটিং মাস্ক হচ্ছে কিনা, মাস্ক ব্যবহার কতক্ষণ সে করতে পারছে। একটা মাস্ক তো 8 আওয়ার্সের বেশি ব্যবহার করা যাবে না, মাস্কের সামনে হাত দেওয়া যাবে না। তো এই বিষয়গুলো খেয়াল রাখার ব্যাপারগুলো তাদেরকে আমরা সচেতন করি। যারা কাপড়ের মাস্ক ব্যবহার করে তাদেরকে আমরা এটা অন্তত বলি যে বাসায় কাপড়ের মাস্ক যদি তৈরি করেও থাকেন, অ্যাটলিস্ট 3 লেয়ার বিশিষ্ট হতে হবে। এটা 3টা কাপড় দিয়ে এই মাস্কটা তৈরি করতে হবে যাতে এটা কার্যকরী হয়। আর যারা N95 মাস্ক ব্যবহার করছি, আমরা যারা প্র্যাকটিক্যালি যারা রোগী নিয়ে কাজ করছি, আমরা কিন্তু রোগীকে সরাসরি কিন্তু পরীক্ষাও করছি। রোগীকে পিছন দিকে থেকে বসে পরীক্ষাটা করি, আমরা সামনে থেকে পরীক্ষা করছি না। সো আমরা তো N95 মাস্কও ব্যবহার করছি, শিল্ড ব্যবহার করছি। সো এই সুরক্ষা বিষয় কিন্তু অলরেডি জনগণের বড় একটা অংশই কিন্তু অবগত, কিন্তু অবগত হওয়া আর কার্যকরী ক্ষেত্রে এটা প্রয়োগ করার মধ্যে পার্থক্য আছে। এটা ডিপেন্ড করে আপনি কতটুকু মোটিভেটেড। তো মোটিভেশনটা এখন যথেষ্ট পরিমাণে আমি মনে করি অ্যাক্টিভ আছে। তবুও কিছু মানুষ আছেন যারা হয়তো জিনিসটা, আমি বলছি আমার চেম্বারে বসে দয়া করে মাস্ক ব্যবহার করুন রোগীর অ্যাটেন্ডেন্টদেরকে, কিন্তু রোগীর রুম থেকে বের হওয়ার পরেই আবার মাস্ক খুলে ফেলছে। আমার সিস্টার, হেল্পিং সিস্টার এসে বলছে রোগী কিন্তু মাস্ক ইউজ করছে না। এরা অনেক শিক্ষিতরাও আছেন, ওরা গলা শুকিয়ে যাচ্ছে। তো এদের ক্ষেত্রে আসলে অ্যাগেন উই হ্যাভ টু মোটিভেট। আমাদের সবাইকে এটাই বলতে চাই যে মাস্ক ব্যবহার করুন, অর্থনৈতিক কর্মকাণ্ড করুন, বাট মুভমেন্ট সীমিত রাখুন, সোশ্যাল ডিস্টেন্সিংটা বজায় রাখুন, আড্ডা মারুন, কিন্তু কিপ ইউর ডিস্টেন্স ফর ইউর সেফটি। তো এটা ইম্পর্টেন্ট। কিছু মানুষ যেরকম আমরা বলছি যে সচেতন হয়তো হতে পারছেন না বা হচ্ছেন না, তারা হয়তো দূরত্বটা বজায় রাখছেন না, ঠিকমতো মাস্ক পরছেন না। আবার একদল মানুষ আমরা দেখছি তারা অতিরিক্ত সচেতন, এতটাই সচেতন তারা অনেক দরকার থাকা সত্ত্বেও হয়তো বাড়ি থেকে বের হচ্ছেন না। অনেক অসুবিধার পরেও তারা ক্রমাগত হাত ধুয়েই যাচ্ছেন, কারণ তাদের মাথায় আসলে এই চিন্তাটা খুব দৃঢ়ভাবে ঢুকে গিয়েছে যে আমাকে কিছুক্ষণ পর হাত ধুতে হবে, এবং সেটা দেখা যাচ্ছে অনেক বেশি সময় ধরে হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে আপনি কোনো রকমের রোগী পাচ্ছেন কিনা, পেয়েছেন কিনা, বা এরকম সমস্যার সাথে আপনার কাছে আপনার চারপাশে কেউ আসছে কিনা, এই ব্যাপারে আমরা যদি একটু মানসিক স্বাস্থ্যের দিকে তাকাই। জি, এটা তো ডেফিনেটলি ভেরি মাচ ট্রু যে আমরা আমাদের হাত ধুতে হবে প্রপারলি, 20 সেকেন্ড ব্যবহার করে প্রপার পজিশনে হাত ধুতে হবে। এবং হাত দেওয়া বিষয়ে অসংখ্যবার ইউনিসেফ এবং আমরা ডাক্তাররা বা হেলথ কেয়ার ওয়ার্কাররা, আপনারা সাংবাদিকরা, আপনি তো সাংবাদিক প্লাস ডাক্তারও, আপনারা সবাই মিলে কিন্তু সবাইকে উৎসাহিত করছেন। হাত তো ধুতেই হবে, ইউজুয়ালি 2 আওয়ার্স পরে হাত ধোয়াটা উচিত, প্রপার ওয়েতে সাবান ব্যবহার করে হাত দেওয়া উচিত। অ্যালকোহল 70% অ্যালকোহল কন্টেইনিং লিকুইড ব্যবহার করে হাত পরিষ্কার করতে পারি, যেসব সেন্সিটাইজার আছে। তবে আমাদের নিশ্চিত করতে হবে এগুলো মানসম্মত কিনা। আর তবে অতিরিক্ত হাত দেওয়া বিষয়ে অনেকে কিন্তু সাফার করছেন এক ধরনের, এটাকে আমরা আসলে ওসিডি বলবো কি বলবো না, এটাকে আমরা আসলে বলবো আমরা এক ধরনের প্যানিক রিলেটেড বিহেভিয়ার, প্যানিক রিলেটেড সোশ্যাল বিহেভিয়ার। যে অনেকে কিন্তু আমি দেখেছি যে নিজের গাড়িতেই বসেছেন,
ওটাতে পিপি পরে বসেছেন, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সবাই পিপি পরে এখান আছেন। থেকেই আপনার কাছে আমরা আবারও ফিরবো, আবারও শুনবো, তবে একজন দর্শকের সাথে তার আগে কথা বলে নিব। দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমি শাহিন বলছি দিনাজপুর থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি 1-1.5 মাস আগে ইএসএইচ পরীক্ষা করছিলাম। তা আমার লেভেল আসছিল 5.50। ডাক্তার আমাকে 1 মাসের থাইরয়েড ওষুধ হাফ করে দিয়েছিল। তা আমি যতটুকু জানি যে এই ধরনের থাইরয়েড হলে নাকি সারা জীবন সুস্থ হয়। সেক্ষেত্রে আমার 5.50, আমাকে 1 মাসের ওষুধ দিয়েছিল। আমি কি 1 মাস ওষুধকেই বাদ দিয়ে দিব, না আরো কন্টিনিউ করবো ওষুধটা? আমার স্যারের কাছে প্রশ্ন। ধন্যবাদ দর্শক। যদিও আমাদের অনুষ্ঠানের সাথে প্রাসঙ্গিক না, তবু আমি উত্তর দিয়ে দিই। দর্শক কষ্ট করে ফোন করেছেন। তো দর্শক, আপনি আসলে আপনার ডাক্তার আপনাকে সম্ভবত হাইপোথাইরয়েড রোগী হিসেবে শনাক্ত করেছেন। তো হাইপোথাইরয়েড আসলে একটা সিঙ্গেল টেস্টে টিএসএইচ দেখে আমরা কাউকে হাইপোথাইরয়েড বলাটা খুব বেশি যুক্তিসম্মত না। এর কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো আমাদের প্রাসঙ্গিক অন্যান্য হরমোনগুলো চেক করতে হয়, যেটা থেকে আমরা বলি ফ্রি T3 অ্যান্ড ফ্রি T4, FT3 অ্যান্ড FT4। সাথে কোনো কোনো ক্ষেত্রে আমরা সন্দেহ থাকলে NT-TPO, এই টেস্টগুলো করে নিশ্চিত হই যে উনি থাইরয়েড রোগে ভুগছেন কিনা। বিভিন্ন ভাইরাল ইলনেসে কিন্তু টিএসএইচ বেড়ে যায়, সো ওইটাও শনাক্ত করতে শিওর হতে হয়। তো আমি দর্শককে বলবো যে আপনি একটা সেকেন্ড স্যাম্পল টেস্ট করা উচিত, অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে, এবং নিশ্চিত হওয়া উচিত যে আপনার এই থাইরয়েডের সাথে অন্যান্য হরমোনগুলোরও কোনো ধরনের ইমব্যালেন্স আছে কিনা। তাহলে আপনি ওষুধ কন্টিনিউ করবেন। কোনো কোনো ক্ষেত্রে লাইফ লং ওষুধ খেতে হয়, কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ খেতে হয়। কিন্তু আপনার ক্ষেত্রে আমি মনে করি যে ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য পুনরায় ডাক্তারের পরামর্শ নিন, এবং ডাক্তারের পরামর্শ অনুসারে আপনি বাকি টেস্টগুলো করে আপনি ওষুধ খাওয়া শুরু করুন। এই বিষয়ে বিস্তারিত জানা আপনারও যেমন দরকার, আপনার ডাক্তারকে উচিত আপনাকে বিস্তারিত কাউন্সেলিং করা। আমরা যেখানে ছিলাম সেখানেই আবার ফিরবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, আমরা খুবই ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আর একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি করোনাকালে আমাদের দৈনন্দিন জীবন, এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর জুবায়ের আহমেদ। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম এখনকার করোনা পরিস্থিতি নিয়ে। আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে যদি কথা বলতে চাই, আমরা বিরতির আগেই সেটা শুরু করেছিলাম। আপনি যদি আমাদেরকে বলতেন যে যে ধরনের রোগীরা আপনাদের কাছে আসছে বা আপনাদের সাথে যোগাযোগ করছে, তাদের মধ্যে বড়রা আসলে ঠিক কী ধরনের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় ভুগছেন, অনেক রকমের ভুল ধারণা বা অনেক রকমের অ্যাটিটিউড প্র্যাকটিস, আপনি যদি সেই ব্যাপারে জানাতেন যে বড়রা কী ধরনের সমস্যায় ভুগছেন। বড়রা বলতে আমি বড় অ্যাডাল্ট পুরুষ এবং মহিলা দুই দলকেই ইনক্লুড করব এই তালিকায়। প্রথমে একটা অংশ আসছেন না, তারা ধরে নিয়েছেন এটা জ্বর, কাশি, সাধারণ ফ্লু, এবং তারা আসছেন না। ধরে নিলাম তারা যদি সাধারণ ফ্লু কাশি হয়, 80% কেসে তারা ভালো হয়ে যাবেন, বাসায় নিজেদেরকে বন্দি করে রেখেছেন। আর 20% কেসে, যেটা আমরা বলি, তারা কমপ্লিকেটেড হয়ে যেতে পারেন, এবং 5% বা 4% কেসে তারা খুবই খারাপ অবস্থায় চলে যেতে পারেন। তো আমি এর জন্য সবাইকে বলি যে যদি সন্দেহ থাকে অবশ্যই ডাক্তারের কাছে আসুন। এই ভ্রান্তি থেকে দূরে থাকুন যে আমরা বাসায় বসে থাকবো, শুধুমাত্র হেল্পলাইনে ফোন করে, মানে শুধুমাত্র আমি হেল্পলাইনকে আমি রেসপেক্ট করি, বাট শুধু হেল্পলাইনকে ফোন করে শুধু প্যারাসিটামল এবং তথাকথিত কিছু ওষুধ আছে, আমি নাম নেব না, ওগুলো খেয়ে আমি হয়তো হালকা জ্বর কমে গেল আর আমি মনে করলাম আমি ভালো আছি। কিন্তু বাস্তব সত্য হলো যে এরকম আমি নিজে পার্সোনালি 12 থেকে 15 হাজার রুগী দেখেছি গত 5 মাসে। আমার অন্তত শখানেক রুগী এরকম দেখেছি যারা এরকম বাসায় চুপচাপ বসে আছে, তথাকথিত কিছু ট্যাবলেট খেয়ে তারপরে তারা সেকেন্ড উইকে তারা তীব্র শ্বাসকষ্ট নিয়ে এসেছে এবং কমপ্লিকেটেড সিচুয়েশন ফেস করেছে। আমি সবাইকেই বলি, দয়া করে লক্ষণ থাকলে অবশ্যই ডাক্তারের কাছে আসুন, বাসায় বসে থাকবেন না। নাম্বার 1। নাম্বার 2 হলো বড়দের ক্ষেত্রে যেটা বললাম, শিশুদের ক্ষেত্রে ইউজুয়ালি এটা কমপ্লিকেটেড হয় না, কারণ শিশুদের শরীরের যে মেকানিজম, এই ভাইরাসটাকে ক্যাচ করার ক্ষমতা কম, বা শিশুদের শরীরে ভাইরাসটা প্রোপোগেট বা বিস্তার কম লাভ করে। সো শিশুদের তীব্রতা কম হয়, হালকা সর্দি কাশি বা জ্বর থাকতে পারে। আর সেই সাথে বড়দের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে এইটা আমাদের মাথায় রাখতে হবে যে এখন তো প্রমিনেন্টলি করোনাই হচ্ছে সবার, টেস্ট পজিটিভ করোনা এবং টেস্ট নেগেটিভ করোনা। বি কেয়ারফুল অ্যাবাউট টেস্ট নেগেটিভ করোনা। টেস্ট নেগেটিভ হয় প্রায় 1/3 কেসে ত্রুটিযুক্ত কালেকশনের কারণে বা মিউটেন্ট ভাইরাসের কারণে, অথবা যথার্থ মানে প্রসেসিংয়ের অভাবে 1/3 কেসে কিন্তু নেগেটিভ থাকছে।
কিন্তু ওরাও কিন্তু কোভিড পেশেন্ট। আমি বলি যে যারা টেস্ট পজিটিভ তারা সাদা বিড়াল, আর টেস্ট নেগেটিভ তারা কালো বিড়াল। তো এই বিড়াল তো হ্যাঁ, তো তো আমরা সবাইকেই ইকুয়ালি বাঘ মনে করতে হবে। হ্যাঁ, যদি তাহলেই আমাদের জীবন বেঁচে যায়। আমি যদি একজন রোগী যদি একবার অন্তত আমার কাছে এসে পড়ে বা আমার মতো ডাক্তারদের কাছে এসে পড়ে, অ্যাটলিস্ট তো আমি একটা এক্সরে করাবো। টেস্টের সামর্থ্য তার থাকুক না থাকুক, এক্সরে করলে আন্দাজ করতে পারবো যে তার কোনো ধরনের ড্যামেজ হচ্ছে কিনা শরীরে। আর তার যদি সামর্থ্য থাকে আরও কিছু ব্লাড টেস্ট করে আন্দাজ করতে পারবো। টেস্টের রিপোর্ট আসতে 3 দিন সময় লাগলেও অসুবিধা নেই। আমি তার জরুরি ওষুধপত্র শুরু করতে পারবো। তার জ্বরের ওষুধ, শ্বাসকষ্টের ওষুধ এবং আরও প্রয়োজনীয় যেসব ব্যবস্থাপনা যেগুলো আমরা দিই, তার অক্সিজেনের প্রয়োজন হলে কীভাবে অক্সিজেন নেবে, শুয়ে নেবে না উপর হয়ে নেবে, এগুলো তো আমরা শিখাই দিব। তো অ্যাটলিস্ট ইউ শুড মিট ইউর ডাক্তার ফর ওয়ান্স। একবার দেখা করতেই হবে আপনার ডাক্তারের সাথে। এটা আসলে করোনার সম্পর্কিত যদি কারোর কোনো সিমটম থাকে সেই ক্ষেত্রে আপনি বলছেন, যদি কোনো উপসর্গ না থাকে এবং যারা বাড়িতে আছেন তারা কোন কোন ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে বাড়িতে যারা আছেন তারা আসলে প্রচণ্ড ইনসিকিউরিটি ভোগ করছেন। তারা তারা হয়তো একদল আছেন দে আর লিভিং ভেরি মাচ ফ্রি লাইফ, কোনো ভয় পাচ্ছেন না। আর একদল আছেন হয়তো বাসার মধ্যেই, আমার পরিচিত কিছু যে রোগী আছে তাদের প্রতি সম্মান রেখে বলছি, কারণ অনেকে হয়তো টিভিও দেখছেন, যে তারা বাসায়ও পিপিই পরে আছেন, বাসায়ও ডাবল মাস্ক ব্যবহার করছেন, প্রচণ্ড আতঙ্কে ভুগছেন। যত বেশি নিজেকে আপনি বন্দি রাখবেন ঘরের ভিতরে, তত বেশি সম্ভাবনা আছে আপনার এফেক্টেড হয়ে যাওয়ার। কারণ আপনার শরীর কিন্তু মোটেও প্রস্তুত হচ্ছে না যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। আপনার কাছে যে পার্সেল বক্স আসছে, পার্সেল বক্সটা যে প্যাক করেছে সে তো তার শ্বাস প্রশ্বাস সহকারেই পার্সেল বক্সটা প্যাক করলো, এবং হয়তো কয়েক ঘন্টার মধ্যে আপনার কাছে এসে পড়লো পার্সেল বক্সটা, আপনি ওপেন করলেন, আপনি সেই বাতাসটা পেয়ে গেলেন শরীরে। মেবি ইউ ক্যান গেট ইনফেক্টেড, বাট মেবি, তাই বলে পার্সেল কোম্পানিগুলো আমার উপর চড়া হলে সমস্যা হবে। তো আমি এটা বলতে চাচ্ছি এই কারণে কি, নিজেকে উন্মুক্ত করবেন না, আবার নিজেকে বন্দিশালায় বন্দি করবেন না। একটা ব্যালেন্সড ওয়েতে চলতে হবে, বিকজ করোনা অনেক কাল থাকবে। হ্যাঁ, আমি এটাকে ভাইরাস না বলে আমি বলি ভাইরাল পার্টিকেল। হ্যাঁ, যে এটাকে আমরা, এবং ইটস এ নিউজ, ইটস এ নাম্বার। এটা একটা নিউজের মাধ্যমে আমরা জানতে পারলাম করোনা আছে, সংখ্যার মাধ্যমে জানতে পারলাম আমরা এই ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে বা মারা যাচ্ছে, সব কিছু কিন্তু আমরা জানতে পারছি কিন্তু নিউজ এবং মিডিয়ার মাধ্যমে। সো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই প্যান্ডেমিক কখন শেষ হবে, আমি বলি ইউ আস্ক দ্য রিপোর্টার্স। কারণ আমি এটা আমার দায়িত্ব না বলা যে কখন করোনা শেষ হবে, কখন দ্বিতীয় ওয়েভ আসবে। আমি শুধু জানি আমার রোগীগুলো যাতে নিরাপদে থাকে, আমার দেশবাসী তারা যেন মিনিমাম চিকিৎসা সাপোর্ট যাতে পায় এবং কোনো ভ্রান্তির মধ্যে যাতে না থাকে। বাচ্চাদের দিকেও খেয়াল রাখতে হবে, এবং বিশেষ করে ইম্পর্টেন্ট হলো যারা রোগীদের যত্ন নিচ্ছে। আমরা ভুলেই যাই যে করোনা রোগীর যে যত্ন নিচ্ছে সেও তো এক্সপোজড, তার দিকে তো খেয়াল রাখতে হবে এবং তাকেও সাবধানে থাকতে হবে। আরও একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আমার নাম আসাদুজ্জামান, আমি ঢাকা থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের যে করোনা পেশেন্ট গত 9 তারিখ এই সপ্তাহে আসছে, তো পরীক্ষা করার 7 দিন যে কোনো সিমটম ছিল, এখন পর্যন্ত আস্তে আস্তে নাক কেটে আমার ওয়াইফ প্রেগনেন্ট। ওনার কি এখন কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, এখন নাক দিয়ে পানি পড়তে আস্তে আস্তে মনে হচ্ছে এক্সপেক্ট করছি আর কি। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আমি উত্তর দিয়ে দিই। হ্যাঁ, জি জি। যেহেতু সময় স্বল্পতা আছে বলছিলেন, তো দর্শকরা বলছিলেন যে ওনার পরিবারের সদস্য সর্দিতে ভুগছেন। তো সিজনাল ফ্লু তো আমাদের সব দেশেই আছে। সিজনাল ফ্লু, উনি যেটা বলছিলেন যে ওনার ওয়াইফ, উনি হচ্ছেন করোনা পজিটিভ এবং উনি 6.5 মাসের প্রেগন্যান্ট। এখন ওনার আসলে, হ্যাঁ, এটা অবশ্য আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, আমরা হয়তো আলোচনা করতাম একটু পরেই। তো প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা বলবো যে প্রথম কথা হলো কি পজিটিভ। তো করোনা একটা ফ্লু, একটু ঝামেলাযুক্ত ফ্লু, বাট এটার যথাযথ সময়ে ট্রিটমেন্ট করলে অবশ্যই করোনা ভালো হয়। করোনা ভালো হয় বলতে করোনার সিমটমগুলো ভালো হয়। যিনি সর্দি কাশি জ্বরে ভুগছেন বা সর্দিতে ভুগছেন, তাকে তো আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতেই পারি। 6 মাস প্রেগনেন্ট থাকা অবস্থায় অনেকগুলো অ্যান্টিবায়োটিক, যদি প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা যেতে পারে, তাকে ইনহেলার দেওয়া যেতে পারে, তাকে নাকের স্প্রে দেওয়া যেতে পারে। কিছু অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ আছে যেগুলো প্রেগনেন্সি পিরিয়ডে নেওয়া যেতে পারে। উনি যেটা বললেন মন্টিলুকাস খাচ্ছেন, ওটার সাথে সাথে নাকের স্প্রেও নিতে পারেন। উনি পরিমিত পরিমাণে হালকা গরম স্টিম নিতে পারেন। বাট ডোন্ট বার্ন ইউর নেক অ্যান্ড নোজ, কারণ অনেকে গরম পানি খেতে খেতে গলা বার্ন করে ফেলেছেন। তাদের ক্ষেত্রে আমাদেরকে আরও কষ্ট হচ্ছিল যে করোনা সারাতে গলাও সারাতে হচ্ছিল, কারণ তাদের গরম পানির ফলে তাদের গলা পর্যন্ত বার্ন হয়ে গেছিলো। তো এই যে তারপরে ভিটামিন সি, জিঙ্ক এবং অসংখ্য বনাজি
বিভিন্ন রকমের পাতা অনেক কিছুই আছে যেগুলো দিয়ে মানুষ চেষ্টা করছিল। আসলে সবার বিশ্বাসটা এক পর্যায়ে এত বেশি ইনসিকিউরিটি কাজ করছিল, এক পর্যায়ে ফেব্রুয়ারি মার্চের দিকে মানুষ সব কিছুই তখন গ্রহণ করছিল পাগলের মতো, প্যানিক বাইং করছিল, হাইড্রোক্সিক্লোরোকুইন, আইভারমেকটিন, ডেক্সামিথাসোন। বাট ট্রুলি স্পিকিং ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো কোনো ওষুধেরই কোনো গুরুত্ব নাই। এগুলো নিয়ে অনেক গবেষণা হবে বিভিন্ন দেশে, হাইড্রোক্সিক্লোরোকুইন কাজ করবে কি করবে না, তারপরে ডেক্সামেথাসোন কাজ করবে কি করবে না, আইভারমেকটিন কাজ করবে কি করবে না। আমি মনে করি এগুলো কোনো ওষুধকেই আমরা যেন দায়িত্ব না দিয়ে দিই যে আমাকে বাঁচায় ফেলো। আমি মনে করি আপনার ফার্স্ট কাজ হলো নিশ্চিন্ত থাকা, ইউর ওয়াইফ উইল হ্যাভ এ সেফ প্রেগনেন্সি। সবচেয়ে খারাপ যে জিনিসটা হতে পারে যে প্রিটার্ম ডেলিভারি করা লাগতে পারে, হয়তো নির্ধারিত সময়ের 1-2 সপ্তাহ আগে হয়তো বাচ্চা হওয়ানো লাগতে পারে। এই মুহূর্তে আমার হাসপাতালে আমার আন্ডারে একাধিক রোগী গতকালকে মধ্যে ভর্তি ছিল যাদের ডেলিভারি করানোর পরে সাকসেসফুলি বাচ্চাদেরকে আমরা আমাদের কলিগদের দায়িত্বে দিয়ে দিচ্ছি, যারা নবজাতক বিশেষজ্ঞ। এখানে আবার ফিরবো, তবে আরেকটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক, ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরলাম বিরতির পরে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি করোনাকালে আমাদের দৈনন্দিন জীবন নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর জুবায়ের আহমেদ। বিরতিতে যাবার আগে আমরা করোনা নিয়ে আসলে অনেক ধরনের অনেক বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনছিলাম। আপনার যে সাবজেক্ট বাত ব্যথা, আমরা জানি যে আরও অনেক কিছুর সাথে বাত ব্যথারও আপনি ট্রিটমেন্ট দেন বা চিকিৎসা করে থাকেন। যদি বলতেন আমাদের রোগীদের উদ্দেশ্যে, অনেকেই দেখা যাচ্ছে অনেক রকমের ব্যথা নিয়ে হয়তো বাড়িতে বসে আছেন, বের হচ্ছেন না। ওনারা কি এখন আসলে বাড়ির থেকে বের হবেন কিনা, চিকিৎসা পেতে পারবেন কিনা, বা সামগ্রিক পরিস্থিতিতে ওনাদের জন্য আপনার কি মেসেজ বা কি বলতে চান? জি, ধন্যবাদ। আমি একটা কথা সবসময় বলি, বিভিন্নখানে গিয়ে বলি যে এখন তো হলো লাইফ উইদিন করোনা, বাট দের ইজ এ লাইফ বিয়ন্ড করোনা। সো আমরা এই লাইফ উইদিন করোনাকেই যদি আমরা জীবনের লাস্ট মুহূর্ত মনে করি তাহলে ভুল হবে। লাইফ বিয়ন্ড করোনা থাকবে, করোনার পরে একটা জীবন আসবে। সো আমরা যারা অন্যান্য রোগ নিয়ে ভুগছি, আমি তো মেডিসিন ছাড়াও বাত ব্যথা দেখে থাকি বড়দের, ছোটদের এবং মহিলাদের। সো আমি বলবো যে অবশ্যই যারা বাত ব্যথায় ভুগছেন, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস অথবা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, তারা অবশ্যই তাদের ব্যথা বেড়ে গেলে বা কষ্ট বেড়ে গেলে ডাক্তারের সাথে ফলো আপ করবেন। তাদের অবশ্যই ওষুধের কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে, কিন্তু তাই বলে তারা ওষুধ নিয়ে যদি বাসায় বসে থাকেন আরও কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, নিউমোনিয়া হয়ে যেতে পারে, ব্যথা বেড়ে গিয়ে কমপ্লিকেশন হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে বিকলাঙ্গতা ডেভেলপ করতে পারে, লুপাসের ক্ষেত্রে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। সো দে শুড কাম আউট, মিট ইউর ডক্টর। আপনার ডাক্তার আপনাকে পরামর্শ দিবেন, করোনা যদি পজিটিভ হয়ে গিয়ে থাকে তারও চিকিৎসা দিবেন। সো মজার ব্যাপার হলো যে বাত ব্যথার কিছু ওষুধপত্র করোনাতেও ব্যবহার হচ্ছে। সো আমি মনে করি তারা ডুয়েল প্রোটেকশন পাবেন। ওই ওষুধগুলো আমরা বাত ব্যথায়ও দিয়ে দিচ্ছি, করোনার চিকিৎসায়ও দিচ্ছি। ওষুধের আমি নাম নিব না, ওষুধের নাম নিলেই একটু পরে প্যানিক বাইং শুরু হয়ে যাবে, ওষুধ কেনা শুরু হয়ে যাবে ফার্মেসি থেকে। সো ইউ শুড প্রোটেক্ট। আর শিশু বাত নিয়ে যেহেতু আমি কাজ করি, তো আমি বলবো শিশুদের বাত ব্যথা দয়া করে আপনারা অবহেলা করবেন না। অসংখ্য বাচ্চারা বাত ব্যথায় আক্রান্ত, মেকানিক্যাল ব্যাক পেইনে আক্রান্ত, ভারী ব্যাগের কারণে, ভারী স্কুল ব্যাগের কারণে। আর বাসায় বসে বসে তারা টাইম ওয়েস্ট করছে, কম্পিউটারের সামনে অলস জীবনযাপন করছে, যেহেতু এখন সব অনলাইন ক্লাস হচ্ছে, তাদেরও কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা হচ্ছে। সো দে শুড বি অ্যাক্টিভ। যারা পিওরলি স্ট্রাকচারাল পেইন হচ্ছে যাদের বাত ব্যথা আছে, ছোটো বয়স থেকে বাত ব্যথা আছে, বাত জ্বর আছে, বাত জ্বর কম হয়, বাত ব্যথা বেশি হয়, তো তাদেরকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমি বলছি না আমার কাছে আসতে হবে। ইউ ফাইন্ড এ গুড ডক্টর, যিনি জানেন শিশুদের বাত কীভাবে চিকিৎসা করতে হয়, সব কিছুকে বাত জ্বর হিসেবে চিহ্নিত করার চেষ্টা থেকে দূরে থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে বলবো, একদল আছেন যারা অবিবাহিত বা এখনও বাচ্চা নেননি, তাদের চিকিৎসা এক ধরনের, যারা বিবাহিত বাচ্চা নেবেন সামনে তাদের চিকিৎসা আরেক ধরনের, লুপাস রোগীর চিকিৎসা এক ধরনের, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বা ভাস্কুলাইটিস। আর যারা বয়স্করা আছেন বা খেলোয়াড়রা যারা অস্টিও আর্থ্রাইটিসে ভুগছেন, হাঁটুর ব্যথা, তাদেরও চিকিৎসা দরকার আছে। যারা ফ্রোজেন শোল্ডারে ভুগছেন, ঘাড়ের ব্যথায় ভুগছেন, বিশেষ করে ডায়াবেটিস রোগীরা, হার্টের রোগীরা, তাদেরও চিকিৎসা দরকার আছে। সো অবশ্যই আপনারা বাত ব্যথা বিশেষজ্ঞর কাছে আপনাদের যেতে হবে। আপনারা এটা নিয়ে বসে থাকলে হবে না, কারণ আপনি ঘরে বসে থাকলেই যে আপনার রোগ আপনাকে ছেড়ে দেবে তা নয়। ইউ শুড মিট ইউর ডক্টর।
ঠিক এখান থেকে আমি আসলে বলতে চাই যে এই সময় আসলে পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই অনেক রকমের ভুল করছেন। এখানেই যদি বলতেন যে দৈনন্দিন জীবনযাপনে আমরা এখন কি ধরনের ভুল করছি, বড়রা কি করছি, এবং ছোটদের ক্ষেত্রে আমরা আসলে কি ধরনের ভুল তাদেরকে দিয়ে করিয়ে ফেলছি, এ ব্যাপারটা যদি বলতেন। ভুল আসলে বেসিক্যালি ভুল বলতে পারি আমরা, অথবা অশুদ্ধ বলতে পারি আমরা। হ্যাঁ, তো আমরা ভুলের মধ্যে এক নম্বর হলো ভ্যাকসিনের আশায় বসে থাকা। ভ্যাকসিন খুবই আনরিলায়েবল হবে আমার বিশ্বাস, কারণ এই ধরনের ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি হয় খুবই মানে অসফল হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এই ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি খুব স্বল্পস্থায়ী, 4 to 6 উইকস বা ম্যাক্সিমাম 3 মান্থসের বেশি। 3 মান্থস পরে আবার সেকেন্ড ইনফেকশন হতে পারে, সেম তীব্রতা নিয়েও হতে পারে, হালকা হতে পারে। সো ভ্যাকসিনের সাফল্য উইল বি মাচ, আমি এই বিষয়ে খুব স্কেপটিক, মানে সন্দেহের মধ্যে আছি। সো ভ্যাকসিনের আশায় বসে থাকবেন না, আপনার ডাক্তারের কাছে আপনার চিকিৎসা করাতেই হবে। এমনকি আপনার ঘ্রাণ শক্তিও যদি চলে যায়, একটু লুজ মোশন এবং জ্বর যদি থাকে, প্লিজ গো টু ইউর ডক্টর। সব রোগকে থাইরয়েড রোগ, টাইফয়েড বা ডেঙ্গু মনে করবেন না, ওগুলো হতে পারে, বাট মেক শিওর যে আপনার কোভিড হয়েছে কি হয়েছে না হয় নাই। ডাক্তার আপনার সিমটম দেখে অনেক কিছু বলতে পারবেন। হ্যাঁ, টেস্ট করানো অনেক সময় সম্ভব হয় না, কিন্তু অনেক প্রেডিক্টিভ ভ্যালু সিমটমস আছে, ওগুলো দেখে আমরা আন্দাজ করতে পারি যে এই রোগ হতে পারে। সো সেই হিসাবে আমরা ডায়াগনোস করতে পারি বড়দের ক্ষেত্রে। আর ছোটদের ক্ষেত্রে আমরা বলবো যে প্রোটেক্ট ইউর চাইল্ড, ইউজ মাস্ক, এবং সাবধান থেকে আসলে তাকে তার কাজকর্মগুলোতে সাহায্য করতে হবে। লাস্ট অফ অল ভেরি ইম্পর্টেন্ট, বি পজিটিভ। আমি যত রোগী পেয়েছি পজিটিভ, তারা প্রচণ্ড অসুস্থতার মধ্যেও তারা ভালো হয়ে গিয়েছে, আর যারা ভয় পেয়েছে সে মরে গেছে। সো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এত কিছু বলার জন্য, জানানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।